বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সামিয়া, আপনি ফুটবল, ক্রিকেট, রান্না, গান, রিয়েলিটি শো, লাইভ শো, তালিকা অনেক লম্বা, রেকর্ডের শো, বহু বিষয় নিয়ে কাজ করেছেন, উপস্থাপনা করেছেন। তো এইসব বিচিত্র বিষয় সম্পর্কে ধারণা কি আপনার আগে থেকেই ছিল, নাকি উপস্থাপনা করতে গিয়ে আপনি না? সবগুলো বিষয় তো ধারণা আগে থেকে ছিল না। যখন যেই কাজটা করেছি তখন সেই সম্পর্কে কিছু ধারণা নিয়ে কিছু লেখাপড়া করে তারপরে কাজ করা। স্পেশালি আমি বলবো, আপনার কি স্পোর্টসে বিশেষ কোনো আগ্রহ আছে? মানে স্পোর্টসে আমার একদমই কোনো আগ্রহ নেই, কিন্তু কেউ দেখলে সেটা বুঝবে না স্ক্রিনে দেখলে। যখন স্পোর্টস নিয়ে আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আমি চ্যালেঞ্জ হিসেবে নিই। তো যখন উপস্থাপনা করতে এসেছি আমার মনে হয় না যে কোথাও কোনো স্পেসিফিক একটা জনারে আমি নিজেকে আটকে রাখবো। আমি যদি ডিফারেন্ট টাইপের প্রোগ্রামস যদি ট্রাই না করি তাহলে আমি নিজের অবস্থানটাও বুঝবো না। সেই ক্ষেত্রে বা সেই ব্যাপারটা চিন্তা করেই সবকিছু কাজ করা, মানে সব ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করেছি। তো এই যে স্পোর্টসে প্রথম মানে নারী উপস্থাপক তো আমরা দেখি না, বা এটা আমাদের এখানে স্পেশালি এই কনসেপ্টটা কেন এসেছে আপনার কি মনে হয়? কনসেপ্টটা আসলে আমরা পাশ্চাত্য দেশগুলোকে ফলো করি, কারণ ওই সমস্ত জায়গাতে দেখা যায় যে যখন ক্রিকেট, ফুটবল, যে কোনো স্পোর্টস নিয়ে প্রোগ্রামে এখন নারীরা আসলে এগিয়ে আছে। আগে যেমন এই যে একটা ঘরানায় ছিল যে ছেলে উপস্থাপকই এগুলো করবে। এই যে যেমন ধরেন আনন্দমেলার কথাই, আনন্দমেলা সবসময় ছেলে উপস্থাপক করে এসেছে, আমরা দেখেছি। তো লাস্ট ইয়ার যখন আমি করেছিলাম সেটা আমার জন্য একটা নতুন ব্যাপার ছিল। আপনি কেমন ফিডব্যাক পেয়েছেন? ফেরদৌস বাপ্পীর শুনলাম অনেক তিক্ত অভিজ্ঞতা। না, আমি কিন্তু অনেক পজিটিভ উপস্থাপনা না, আমি বলছি যে নানা ক্রিটিসিজম শুনতে হয়। বাট আমার কাছে ভালো লেগেছে ওই ক্ষেত্রে যে সবাই অনেক পজিটিভলি নিয়েছিল, এবং এটা নিয়ে সবাই খুব এক্সাইটেডও ছিল যে একজন মহিলা উপস্থাপক আনন্দমেলা উপস্থাপনা করছেন, তো ব্যাপারটা কেমন হবে। এবং দেখার জন্য যখন আমার রেকর্ডিং ছিল অনেকে এসে অপেক্ষা করছিলেন সেই জায়গাটাতে যে কেমন করেন উনি, কেমন করবেন, কেমন সাবলীল থাকবেন। প্রত্যাশা পূরণ হয়েছে আমি আশা করি। অবশ্যই বাপ্পী ভাই, আপনার কাছে একটা অন্য বিষয় জানতে চাবো। এই যে ঈদের সময় আমরা এখন দেখি বিভিন্ন চ্যানেলে 3 দিন, 5 দিন, 7 দিনের প্রোগ্রাম থাকে, অনেক নাটক, অনেক গান, অনেক কিছু। তো এই যে মানে ডিমান্ডের চেয়ে সাপ্লাই অনেক বেশি, এতে কি দর্শকরা মানে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন, বা এরকম কোনো আশঙ্কা মনে করেন কিনা? মানে নাটক এতগুলো, কোনটা ছেড়ে কোনটা দেখি, চ্যানেল টিপলাম একটা আসলো, মানে নট রিয়েলি। এখন যেটা হয় যে দর্শকরা আগে থেকে জানতে পারেন যে কোথায় কোন নাটক যাচ্ছে। একটা তো ফেসবুক আছে, তারপরে বিজ্ঞাপনগুলো যায় যে কখন কোনটা যাবে। সুতরাং দর্শক তাদের পছন্দ অনুযায়ী প্ল্যান করে নিতে পারে, আগে থেকে প্ল্যান করে নেয় যে আচ্ছা ঠিক আছে, আর 8:30টার সময় ওই চ্যানেলে ওই নাটকটা হবে, ওইটা দেখবো, ওইখানে ওইটা হবে, ওইটা দেখবো, এখানে ওইটা দেখবো। মোটামুটি একটা ফিক্স করা থাকে যে আচ্ছা ঠিক আছে এটা দেখবো। আমি বাপ্পী ভাইয়ের সাথে একমত হতে পারলাম না, এটা কিন্তু এখন রীতিমতো আমি বলছি যে তারা মোটামুটি আমার বেলা যেমন আমি আগে থেকে ঠিক করে নিই যে আমি এটা দেখবো। তারপর হচ্ছে বসে তারপর তো চ্যানেল সুইচিং হতেই থাকে যে আচ্ছা ঠিক আছে এখানে বিজ্ঞাপন চলছে, ঠিক আছে আমি দেখি তো ওই চ্যানেলে কি হচ্ছে, ওই চ্যানেলে কি হচ্ছে। ফলে ওইরকম একটা এখন মানে টিভি নির্মাতাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে তাদের কম্পিট করতে হচ্ছে বিশ্ব বাজারের সঙ্গে, কারণ আমার রিমোটের মধ্যে সবগুলো চ্যানেলই ওপেন। তো এটা কি একটা বড় চ্যালেঞ্জ না? ধরেন আনন্দমেলার জন্যই বলেন বা টিভির অন্য অনুষ্ঠানগুলো, এই চ্যালেঞ্জটা কিভাবে আমরা মোকাবেলা করতে পারি আর কি? ঈদের সময় আমি বলবো যে ঈদের সময়টা ব্যতিক্রম হচ্ছে এই কারণে, ঈদের সময়ে দর্শক বাংলাদেশের চ্যানেলের সাথে থাকে, কারণ প্রতিটা চ্যানেলই এত সুন্দর সুন্দর প্রোগ্রাম, কিছু না কিছু, মানে আপনি যখন চ্যানেলটা ঘোরাবেন বাংলাদেশের চ্যানেলগুলোতে কিছু না কিছু পাবেন যেটাতে আপনি সামথিং ইউ উইল এনজয়, উইল বি এন্টারটেইন। সুতরাং ঈদের সময়টা দর্শকরা বাংলাদেশের চ্যানেলগুলোর সাথে থাকে, কিন্তু তারপরের সময়গুলোতে সাধারণ সময়তে থাকছে না, এবং সেটার পেছনে তো বিশাল অনেকগুলো কারণ আছে, সেটা আসলে এত অল্প সময় বলার সময় না। তবে আপনি একটা প্রশ্ন করেছিলেন সামিয়াকে, আমি সেটাতে আসি যে সামিয়া ফুটবল করছে, রান্না করছে, খেলছে, সবই করছে, অ্যান্ড লাইক প্রচুর এখন সামহাও একটা জিনিস ইদানিং আমি দেখছি যে বিভিন্ন টিভি চ্যানেলে, সামিয়া আমার সাথে এগ্রি করবে না, আঞ্জুম ভাই এগ্রি করতে পারে, সেটা হচ্ছে যে সামহাও এখন একটা প্রবণতা দাঁড়িয়ে গেছে আমাদের সমস্ত টিভি চ্যানেলের যে কোনো প্রোগ্রাম, যদি যে কোনো প্রোগ্রামই হোক, যেমন আগে বলতো না যে শেভিং ক্রিমের অ্যাড করবে সেখানে একটা মেয়ে লাগবে, তা এখন যে কোনো প্রোগ্রাম উপস্থাপনা করতে হলে একটা মেয়েই লাগবে, একটা সুন্দর একটা স্মার্ট মেয়ে বসবে, সে কথা বলতে পারুক বা না পারুক, তার উচ্চারণ থাকুক বা না থাকুক। আই এম নট টকিং অ্যাবাউট সামিয়া, বাট সামিয়া কয়টা প্রোগ্রাম করে, হ্যাঁ। তো এরকম আমাদের যে ভালো উপস্থাপিকা নাই তা না, কয়েকজন, কিন্তু তারা মাত্র হাতে গোনা 4-5 জন। কেন হাতে গোনা 4-5 জন হবে কেন? যদি আমাদের মানে মিডিয়াতে দেখেন ছেলে মেয়ের সংখ্যা তো সমান, ছেলে মেয়ের সংখ্যা সমান, কিন্তু হচ্ছে কি যে প্রস্তুতিটা, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সবার সমান না। আমি এখানে একটা কথা বলবো যে এখানে
কম ঠিক না আসলে। যেটা হয় আমার মনে হয় টেলিভিশন হচ্ছে ভিজুয়াল মিডিয়া, তো এখানে কিন্তু লোকজন দেখবে এবং দেখে যাতে চোখটা তার আটকে যায় স্ক্রিনে, সেই ব্যাপারটা যদি না থাকে, আমাদের মতো হ্যান্ডসাম ছেলে যদি থাকে তাহলে মেয়েরা কি ভিউয়ার না? আমি সেটা বলছি না, আমি যেটা বলছি যে এখন এতগুলো টেলিভিশন চ্যানেল, অলমোস্ট 26-27টা টিভি চ্যানেল হয়ে গেছে, এখানে কিন্তু কম প্রেজেন্টার কাজ করছে না, ছেলে মেয়ে মিলিয়ে কিন্তু অনেক প্রেজেন্টার কাজ করছে, কিন্তু কয়জনের কথা সামনে আসে বা কয়জন স্ট্যান্ড আপ করছে? দ্যাটস বিকজ অফ হয়তোবা সবকিছু মিলিয়ে যে প্যাকেজটা দরকার সেই প্যাকেজটা সবাই ফুলফিল করতে পারছে না, এই জন্য কিন্তু অনেক প্রোগ্রামের মাঝে, ওই ক্ল্যাটারের মাঝে কিন্তু অনেকেই হারিয়ে যাচ্ছে। সামনে চলে আসছে হয়তোবা নেক্সটে আমরা দেখবো যে আবার কিছু প্রেজেন্টার তৈরি হয়েছে, কিন্তু কাজ করছে অনেকে। আমি একটু আঞ্জাম ভাইয়ের কাছে যাচ্ছি, যেটা নিয়ে কথা হচ্ছিল, বাপ্পি যেটা বলছিলেন যে ঈদের অনুষ্ঠান পরিকল্পনা করে দর্শকরা দেখতে বসে, কিন্তু আপনি বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে যুক্ত, এই একটা অভিযোগ আমরা শুনি সব সময় যে বিজ্ঞাপনের আধিক্যে প্রোগ্রামটা হারিয়ে যায়। এই দুটোর মধ্যে কিভাবে সমন্বয় করা যায়? ধরুন বিজ্ঞাপনও দরকার, প্রোগ্রামটাও দেখা দরকার। সবার আগে একটি নীতিমালা প্রয়োজন, বিজ্ঞাপন নীতিমালা প্রয়োজন, যেটা আমাদের দেশে নেই। অন্যান্য দেশে কি আছে? অন্যান্য অবশ্যই আছে দেশে। এটা কি নীতিমালা কি দেশের সম্প্রচার নীতিমালা বলছি নাকি প্রতিটি চ্যানেলের নিজস্ব? প্রতিটি চ্যানেলের এবং গভর্নমেন্টেরও উচিত, কারণ সরকার তো আমাদের জন্যই কিন্তু সরকার। টেলিভিশন মিডিয়া কিভাবে চলবে, বিজ্ঞাপন অন্য সব বাদে দিলাম, বিজ্ঞাপন নীতিমালা হওয়া জরুরি, তাহলে কিন্তু মানে দর্শক আর থাকছে না। কারণ আমাদের দেশে এখন কোন চ্যানেলে কি হচ্ছে এটা দেখতেও সময় লাগে আধা ঘন্টা, আর 27টা চ্যানেল আমাদের এখানে চলছে, যদি 1 মিনিট করেও দেখি কোন চ্যানেলে কি হচ্ছে 27 মিনিট চলে যাচ্ছে। হ্যাঁ, তো বিজ্ঞাপনের আধিক্যটা এতটাই বেশি এখানে যে মানুষ কিন্তু আসলে, আমরা অপেক্ষা করি যে কখন বিজ্ঞাপনের ফাঁকে আমরা একটু নাটক দেখব, এটা কিন্তু অপেক্ষা আমরা করি, এটা সব ক্ষেত্রেই হচ্ছে। তবে এটার কিছু কারণ আছে। চ্যানেলগুলো যদি তারা নিজেরা আলোচনা করে বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ করতে পারে, আমি একটু অন্য দিকে যাচ্ছি, যদি বিজ্ঞাপনের মূল্যটা নির্ধারণ করতে পারে যে আমরা এই টাকার নিচে আমরা কোনো মিনিট সেল করব না, তাহলে কিন্তু বিজ্ঞাপনের আধিক্যটা মানে কমবে। কারণ আপনি যেখানে 25,000 টাকা নিচ্ছেন, আরেকটা চ্যানেল নিচ্ছে 5,000 টাকা, এই জায়গায় কিন্তু কোনো সমন্বয় থাকছে না। এই জন্য বললাম যে প্রতিটা অনুষ্ঠানের জন্যই মানে এই চ্যানেলগুলোর জন্য বিজ্ঞাপন একটা নীতিমালা প্রয়োজন, নাহলে কিন্তু দর্শক যে হারিয়ে যাচ্ছে এটা কিন্তু ক্রমান্বয়ে শূন্যের কোঠায় চলে আসবে। অবশ্যই আসলে একটা দুষ্ট চক্র গড়ে উঠেছে, যেটা আমার যেটা মনে হয় যে আঞ্জাম ভাই যেটা বলছিলেন যে বিজ্ঞাপনের রেট, যত চ্যানেল বাড়ছে বিজ্ঞাপনের রেট কমছে। তার ফলে হচ্ছে কি যে চ্যানেলগুলো তার খরচ পোষানোর জন্য বেশি বিজ্ঞাপন দেখাচ্ছে। এখন খরচটা তোলার জন্য বেশি বিজ্ঞাপন দেখাচ্ছে, অনুষ্ঠানের মাঝখানের সময় বিজ্ঞাপন বিরতি বেশি বাড়ছে এবং দর্শক সেখান থেকে চলে যাচ্ছে, ওই চ্যানেল দেখছে না। তার ফলে হচ্ছে কি এই সেম ঘটনা প্রতিটা চ্যানেলে ঘটছে, বিজ্ঞাপন বাড়ছে রেট কমার জন্য, আর এদিকে দর্শক চলে যাচ্ছে অন্য চ্যানেলে। এর মধ্যে একটা সমন্বয় প্রয়োজন। এটা হওয়াতে সমন্বয়টা আমার মনে হয়, আমি যেটা প্রথমে বিশ্বাস করি যে যারা টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশন আছেন তাদের একটা বিশাল বড় রোল প্লে করার আছে। যেটা আঞ্জাম ভাই বললেন যে একটা তো রেট ফিক্স করা, তার চেয়ে সবচেয়ে যেটা বেশি জরুরি, দেখেন আপনি আপনার এখানে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পাবেন, এটা তো একটা আকাশ কুসুম ব্যাপার, এবং আপনার যদি ক্ষমতা না থাকে আপনি পারবেন না। প্লাস আপনাকে চালাতে হলে কত টাকার ট্যাক্স দিতে হবে, কত কিছু দিতে হবে, রাইট? কিন্তু একটা বিদেশি চ্যানেলের কিচ্ছু লাগে না, ও যা খুশি তাই দেখাতে পারে, যা খুশি তাই প্রচার করতে পারে, মানা করার কেউ নাই। কিন্তু আমাদের পাশের দেশে আপনি বা ভারতের কথা যদি বলি, পাকিস্তানের কথা যদি বলি, ওখানে আপনি একটা বিদেশি চ্যানেল দেখাতে যান, আপনাকে 5 লাখ টাকা ট্যাক্স দিতে হবে সবার আগে, ঠিক আছে? এবং চাইলেও আপনি 5 লাখ টাকা দিলেও আপনি দেখাতে পারবেন না। বাংলাদেশের চ্যানেলগুলো ওখানে টাকা দিয়ে দেখাতে রাজি, কিন্তু ওখানকার লোকেরা দেখাচ্ছে না, কারণ তাদের দেশপ্রেম আছে। সবার আগে শেখার আছে আমাদের দেশপ্রেম। আমি একটা জিনিস বলি, আমরা যে বলি যে রাষ্ট্র বা আমাদের এই তরফ থেকে আমি মনে করি যে এই দেশপ্রেমটা অনেক বেশি এগিয়ে আসা দরকার। কারণ আমি বলছি যে চ্যানেলগুলো আসতে পারে, আসবে না কেন, আকাশ সংস্কৃতি, কিন্তু আমরা সেখানে এটাকে ট্যাক্স আরোপ করি। কারণ আমি বলি, দেখেন খুব সিম্পল, আমি সরি আঞ্জাম ভাই আপনার একটু সময় নিচ্ছি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। হিরো হোন্ডা বাংলাদেশে এখন ব্যবসা করছে, রাইট? হিরো হোন্ডার কয়টা বিজ্ঞাপন আপনি বাংলাদেশি চ্যানেলে দেখেন না? তার কারণ হচ্ছে আমরা সবাই এখন ভারতীয় চ্যানেল দেখি, সেখানে বোমবার্ড হিরো হোন্ডা, উল্টোটাও দেখা যায়, বরং আমাদের অনেক পণ্যের বিজ্ঞাপন ওদের চ্যানেলে দেখা যায়। এখন তাতে হচ্ছে কি যে হিরো হোন্ডার বিজ্ঞাপনটা আমার চ্যানেলে পাবার কথা ছিল, সেটা কিন্তু আমরা পাচ্ছি না।
কারণ তাদের ওইখানে প্রচার হচ্ছে যথেষ্ট, আমার একটু বলার আছে। আপনি বলেছেন দেশপ্রেমের কথা। দেশপ্রেম যদি আমরা নিজেরা নিজেদের মধ্য থেকে তৈরি না করি, আমরা নিজেরা যদি এগিয়ে না আসি, কেউ আমাদেরকে অ্যাবসলিউটলি আঞ্জাম ভাই নিতে পারবে না। আমরা নিজেরা যদি প্রতিজ্ঞা করি যে আমরা আজ থেকে আর বিদেশি চ্যানেল দেখব না, কেউ তো বাধ্য করছে না। সেটার ক্ষেত্রে আসলে অনেক বড় একটা জায়গা। কোয়ালিটি দিয়ে যদি, আমার মনে হয় কোয়ালিটি দিয়ে যদি আমরা সেটাকে অতিক্রম করতে পারি, সেটাও একটা আমি এখানে আমি জাস্ট একটা কথাতে আসি। যেমন ধরেন আমি খুব সিম্পল বলি যে মানে আমি সত্যি বলি যে ভারত ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের যেভাবে সহায়তা করেছে, তাদের সহায়তাটা আমরা নিয়েছি, কিন্তু তাদের কাছ থেকে আমরা কিছু শিখতে পারিনি। দ্যাটস আওয়ার ব্যাড লাক। দেখেন, জাপানিজ গাড়ি ইন্ডিয়াকে তো ঢুকতে দেয় নাই, তারা অ্যাম্বাসেডর তৈরি করেছে এবং দীর্ঘ সময় পর্যন্ত অ্যাম্বাসেডর চলেছে। তারপরে যখন সুজুকি ঢুকেছে, মারুতি সুজুকি তারা করেছে আগে। তার মানে ভালো খারাপ কোয়ালিটি দিয়ে কিন্তু তারা ধরে রেখেছে, কিন্তু মার্কেটকে স্ট্রং করে যখন তারা স্ট্রং হয়েছে তখন বাইরে গ্লোবালাইজেশনের যুগে এটা কতটা সম্ভব, তবে অন্য পলিসি নিতে হবে। সম্ভব। আপনি দেখেন না, আপনি কলকাতাতে বা যদি আপনি মাদ্রাজে যান, মাদ্রাজে আপনি কোনো কলকাতার কোনো চ্যানেল আপনি দেখতে পারবেন না, ইম্পসিবল। কারণ সেখানে ভিউয়ার নাই, ল্যাঙ্গুয়েজ আলাদা। না ভিউয়ার নেই না, আপনি ব্রডকাস্টই করবেন না। আমাদের এখানে TV5 চলে, হুইচ ইজ আ ফ্রেঞ্চ চ্যানেল, এখানে কে ভিউয়ার? আমাদের এখানে কোরিয়ান চ্যানেল চলে, এখানে কে ভিউয়ার, কয়জন দেখে? সো আমি জানি না, মানে আমাদের আকাশ উন্মুক্ত না, আমাদের আকাশ উন্মুক্ত, কিন্তু আমরা কোনটা নিব কোনটা নিব না এই বিচার কিন্তু আমাদেরই করতে হবে। অবশ্যই আঞ্জাম ভাই, এটা আমাদের উপরে তো ডেফিনেটলি থাকবে, কিন্তু কথা হচ্ছে যে সেক্ষেত্রে নিশ্চয়ই নীতিমালাও থাকা উচিত। আপনি দেখেন, আপনি দেশের থেকে একটা চ্যানেল কিন্তু আপনি প্রচার করতে পারবেন না। আরেকটা জিনিস যেটা মনে হয় আপনি পাবেন না, একটু আমরা শুনি। কিন্তু কালকে কিন্তু সান টিভি যদি চায়, তারা কিন্তু এখানে নাচ গান সব অবশ্যই আমরা সামনে থেকে আসলে আমার যেটা মনে হয়, আপনি যেটা বলেছিলেন কিছুক্ষণ আগে, যে কোয়ালিটির ব্যাপারটা, যে আমরা যদি সেই লেভেলের কোনো কিছু তৈরি করি সেটা ছাপিয়ে যেতে পারে, তাহলে, কারণ আমরা ওয়ার্ল্ড মার্কেটের থেকে কম্পিট করছি এবং সেটা করতেই হবে, এটার কোনো ব্যতিক্রম নেই। আমরা কাউকে চেষ্টা করলেও কিন্তু ঠেকাতে পারবো না যে তুমি বাইরে টিভি চ্যানেল দেখবে না। তো আমরা যেহেতু দেখছি, আর এই কোয়ালিটিটা এনশিওর করার দায়িত্ব কিন্তু আমাদের টিভি চ্যানেলের। এবং সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমাদের টিভি চ্যানেলগুলোতে সবার, আমি কোনো চ্যানেলকে কিন্তু মানে ২-৩টা নিউজ চ্যানেল ছাড়া আমি কাউকে কিন্তু আলাদা করতে পারি না। তার কারণ সবাই একই ধরনের, এই যে মানে জোর করে অনুষ্ঠান দেখানোর বা জোর করে নাটক দেখানোর কিছু প্রবণতা আছে। আমি এখানে আমরা একটা বিরতি নিয়ে আসি, এই আলোচনায় আমরা ফিরে আসবো। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন।